প্রিয় দর্শক, আজ আমরা ডুব দেব একটি অসাধারণ বইয়ের গভীরে। বইটির নাম চীনা ভাষায় লেখা। এই গ্রন্থটি বিশ্ব সাহিত্যে এক বিশেষ স্থান দখল করে আছে। লেখক লং ইংথাই। তিনি শুধু একজন লেখক নন, একজন সাংবাদিক, একজন সাংস্কৃতিক সমালোচক এবং সর্বোপরি একজন মা। তার লেখার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই জীবনের নানা স্তর, মাতৃত্বের গভীরতা, সন্তানের প্রতি ভালোবাসা, সংসারের বাঁধন, সবকিছুর পরিণতি এবং সবশেষে বিচ্ছেদের যন্ত্রণা। এই বইটি যেন এক সুরের সিম্ফনি। প্রথম অধ্যায়ে আমরা দেখি লেখক তার সন্তানকে স্কুলে ছেড়ে আসা। এই সহজ একটি কাজ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে কত আবেগ। সন্তান ছোট, মা চোখের আড়াল হতে দিতে চান না। তিনি দাঁড়িয়ে থাকেন, তাকিয়ে থাকেন যতক্ষণ না সন্তান দৃষ্টির বাইরে চলে যায়। এই দৃশ্যটি অত্যন্ত ব্যক্তিগত, কিন্তু যেকোনো মায়ের জন্যই অতি পরিচিত। এই যে দৃষ্টি দিয়ে অনুসরণ করা, এটাই বইয়ের মূল থিম। আমরা কিভাবে আমাদের প্রিয় মানুষগুলোকে চোখের আড়াল হতে দিই না, তাদের নিরাপদ দেখতে চাই। কিন্তু শুধু কি সন্তানের জন্যই এই দৃষ্টি? না, জীবন চক্রাকারে ঘোরে। একসময় বাবা মা অপেক্ষা করেন সন্তানের জন্য, তারপর সন্তান অপেক্ষা করে নিজের সন্তানের জন্য। লেখক বর্ণনা করেন তার নিজের বাবার সাথে বিদায়ের মুহূর্তটি। বয়স্ক বাবা, যিনি সবসময় হাঁটতেন, চলতেন, এখন বিছানায় মৃত্যুস যায়। সেই মুহূর্তে লেখক তার বাবাকে ছাড়তে চান না, কিন্তু বাস্তবতা যে চিরন্তন। এই বই আপনাকে কাঁদাবে, আবার ভাবাবে। বইয়ের দ্বিতীয় অংশে লেখক আলোচনা করেন বন্ধুত্ব নিয়ে। বন্ধুত্ব কখনো কখনো রক্তের সম্পর্কের চেয়েও শক্তিশালী। লেখক তার পুরনো বন্ধুদের সাথে কাটানো সময়ের স্মৃতিচারণ করেন। এক কাপ চা, এক ফালি রুটি, দুটো মানুষের আড্ডা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। বন্ধুরা একে একে চলে যায়। কেউ অন্য শহরে, কেউ অন্য দেশে, কেউ এই পৃথিবী ছেড়েই চলে যায়। লেখক এক স্থানে বলেন, আমি দেখি তোমরা চলে যাচ্ছ, আমি দাঁড়িয়ে থাকি, শুধু চোখ রাখি। তৃতীয় অংশে আমরা পাই প্রকৃতির সাথে আত্মিক সংযোগ। লেখক গাছের সাথে কথা বলেন, নদীর গতিধারা দেখেন, পাখির ওড়াওড়ি পর্যবেক্ষণ করেন। প্রকৃতিই আমাদের সান্ত্বনা দেয় যখন আমরা একা থাকি। মৃত্যু আসবে, বিচ্ছেদ আসবে, কিন্তু প্রকৃতি চিরকালীন। একটি পাতা ঝরে গেলে আরেকটি পাতা গজায়। এই চক্রবৃদ্ধি আমাদের শেখায় কিভাবে ক্ষতিকে মেনে নিতে হয়। লেখক তার বাবার কবরের পাশে একটি গাছ লাগান। সেই গাছটি বড় হওয়ার সাথে সাথে তার বাবার স্মৃতিও বড় হতে থাকে। চতুর্থ অংশে লেখক ব্যক্তিগত ডায়েরির পাতা উল্টান। তিনি নিজের শৈশব, কৈশোর, যৌবনের কথা বলেন। প্রতিটি অধ্যায় যেন একটি করে স্মৃতির খনি। তিনি জানান কিভাবে তার ছেলে যখন ছোট ছিল, তখন সে তার হাত ধরে হাঁটতে শিখেছিল। আর এখন সেই ছেলে বড় হয়েছে, সে তার মায়ের হাত ধরে নেই। এই বাস্তবতা কষ্ট দেয়, কিন্তু এটাই জীবনের সত্য। পঞ্চম অংশে আসে মৃত্যু এবং শোকের আলোচনা। লেখক এমন একজন বন্ধুর মৃত্যু দেখেন, যার সাথে তিনি কাটিয়েছিলেন অনেক বছর। সেই বন্ধুটির জন্য তিনি কাঁদেন, কিন্তু কখনো মুখে বলেন না। বাইরে থেকে আমরা যখন শক্ত দেখাই, ভেতরে আমরা ভেঙে পড়ি। এই খণ্ডিত আবেগগুলোকে লেখক খুব নিপুণভাবে ফুটিয়ে তোলেন। তিনি বলেন, মৃত্যু আসার আগে আমাদের জীবন ছোট ছোট অংশে বিভক্ত। সেই অংশগুলোর প্রতিটি কত মূল্যবান তা বুঝতে পারি যখন সেগুলো চলে যায়। ষষ্ঠ অংশে লেখক সন্তানের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করেন। তার ছেলে বড় হয়ে স্বাধীন। সে তার নিজের মতো বাঁচতে চায়। মায়ের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে আসতে চায়। এই মুহূর্তে কিভাবে একজন মা তার সন্তানকে ছাড়তে পারেন? লেখক বলেন, আমার কাজ শেষ হয়েছে, এখন তুমি তোমার পথ পছন্দ করো। আমি শুধু তাকিয়ে থাকব। দূর থেকে কি এই বাক্য শুনলেই চোখ ভিজে আসে। সপ্তম অংশে আমরা পাই ট্র্যাডিশন এবং আধুনিকতার দ্বন্দ্ব। পুরনো প্রজন্মের মূল্যবোধ আর নতুন প্রজন্মের স্বাধীনতা। লেখক তার মায়ের সাথে কথা বলেন, যিনি গ্রামের বাড়িতে থাকেন। মা চান নাতিকে কাছে রাখতে, কিন্তু নাতি চায় শহরে বড় হতে। এই সংঘাত লেখককে ভাবায় যে আসলে ভালোবাসা কি? ভালোবাসা কি বাঁধন নাকি মুক্তি? অষ্টম অংশে লেখক ভ্রমণে বের হন। তিনি বিভিন্ন দেশের বিভিন্ন সংস্কৃতি দেখেন। কিছু কিছু জায়গা তাকে এত বেশি স্পর্শ করে যে তিনি সেখানে বসে কেঁদে ফেলেন। এই ভ্রমণ বর্ণনা যেন এক আত্মিক যাত্রা। আমরা যখন বাড়ি ছাড়ি, তখন নিজেকে খুঁজে পাই। অন্ধ্রপ্রদেশের এক প্রাচীন মন্দির থেকে শুরু করে তিব্বতের শ্বেতাঙ্গ হিমালয়, প্রতিটি জায়গায় লেখক একটি করে শিক্ষা খুঁজে পান। নবম অংশে আমরা পাই সময়ের তীব্রতা। সময় কত দ্রুত চলে যায়। এক মুহূর্ত আপনি সন্তানের হাত ধরে রাস্তা পার হচ্ছেন, পরের মুহূর্তই তিনি আপনাকে হাত ধরে রাস্তা পার করাচ্ছেন। এই বিপরীতমুখী চিত্রই বইয়ের সৌন্দর্য। লেখক বলেন, আমি আয়নায় নিজেকে দেখি, সেখানে আমার মায়ের মুখ দেখতে পাই। আমি বুঝতে পারি সময় বদলে গেছে। দশম অংশে লেখক রোজকার জীবনের ছোট ছোট আনন্দ খোঁজেন। এক কাপ চায়ের মধ্যে, একটি নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখাতে, অথবা একটি শিশুকে হাসতে দেখে। এই ছোট ছোট মুহূর্তগুলোই একদিন আমাদের সম্পদ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, সুখ খোঁজার দরকার নেই, সুখ আমাদের চারপাশেই আছে। শুধু চোখ মেলে দেখতে জানতে হবে। একাদশ অংশে লেখক স্মৃতি নিয়ে কথা বলেন। স্মৃতি কিভাবে বদলে যায়। কখনো আমরা অতীতকে সোনালি করে দেখি, কখনো কালো করে দেখি। কিন্তু আসল সত্য হল, স্মৃতি আমাদের বর্তমানকে প্রভাবিত করে। লেখক তার শৈশবের বাড়ি হারিয়ে ফেলেছেন। সেই বাড়ির প্রতিটি কোণা, প্রতিটি গাছ, সবকিছু তার মনে জড়িয়ে আছে। তিনি বাড়ি ফিরতে চান, কিন্তু বাড়ি আর নেই। কেবল স্মৃতি আছে। দ্বাদশ অংশে লেখক তার নিজের বয়সের সাথে সংঘাত করেন। তিনি বুঝতে পারেন যে তিনি আর তরুণ নন। শরীর বদলাচ্ছে, মানসিক অবস্থা বদলাচ্ছে।
এই বয়সে এসে তিনি আগের চেয়ে বেশি আত্মমগ্ন হন। তিনি ভাবেন, আমি কিভাবে আমার শেষ বছরগুলো কাটাতে চাই? শান্তিতে নাকি সংগ্রামে? এই প্রশ্নের উত্তর তিনি খুঁজে পান প্রকৃতির মাঝে। ত্রয়োদশ অংশে আসে ক্ষমা এবং পুনর্মিলন। লেখক তার বাবার সাথে কিছু অতীত ঘটনার কারণে মনোমালিন্য ছিল। কিন্তু বাবার মৃত্যুর আগে তারা সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলেন। লেখক বলেন, ক্ষমা কেবল অপরের জন্যই নয়, নিজের জন্যও জরুরি। ক্ষমা করলে মন হালকা হয়। কি এই অধ্যায়টি পড়ার সময় নিজের জীবনের কথা মনে পড়ে যাবে। চতুর্দশ অংশে আমরা দেখি লেখক তার সন্তানের সাথে একটি বিশেষ ভ্রমণে বের হন। এই ভ্রমণ যেন তাদের সম্পর্কের শেষ অধ্যায়। সন্তান বড় হয়েছে, এখন সে তার নিজের পথে চলবে। লেখক জানেন, এই ভ্রমণের পর হয়তো আর কখনো একসাথে তেমন সময় কাটানো সম্ভব হবে না। তাই তিনি প্রতিটি মুহূর্ত ধরে রাখতে চান। প্রতিটি হাসি, প্রতিটি ফটোগ্রাফ, সবকিছু যেন অমর হয়ে থাকে। পঞ্চদশ অংশে লেখক আবারও ফিরে যান তার বাবার মৃত্যুর দিনে। সেই দিনটির বর্ণনা তিনি কত সুন্দর করে দিয়েছেন। বাবার শেষ নিঃশ্বাস, তার হাতের স্পর্শ, শেষবারের মতো দৃষ্টি। এই মর্মস্পর্শী বর্ণনা পাঠকের হৃদয় ছুঁয়ে যায়। আমরা যেন নিজেরাই সেই কক্ষে দাঁড়িয়ে আছি। বাস্তব এবং কল্পনার মিশেলে লেখক তৈরি করেছেন এক অনন্য চিত্র। ষোড়শ অংশে লেখক সমাজ ও সংস্কৃতি নিয়ে কথা বলেন। তিনি চীনের সমাজে বয়োজ্যেষ্ঠদের প্রতি দায়িত্ব, পরিবারের প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু তিনি সমালোচনাও করেছেন যেখানে বাধ্যবাধকতা অতিরিক্ত হয়ে যায়। ভালোবাসা থেকে বাধ্যতামূলক যত্ন নয়, বরং স্বাধীনতায় বিশ্বাসী তিনি। সপ্তদশ অংশে আমরা পাই প্রেয়সী বান্ধবীর সাথে আড্ডা। দুজনে একসাথে রান্না করা, আড্ডা দেওয়া, সিনেমা দেখা। এই স্বাভাবিক গল্পগুলোই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। লেখক বলেন, আমি যদি আজ মারা যাই, তাহলে এই বান্ধবীটি আমাকে সবচেয়ে বেশি মনে করবে। কি এটাই বন্ধুত্বের সত্যিকারের মূল্য। অষ্টাদশ অংশে লেখক একটি জাদুঘর পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন প্রাচীন পটচিত্র দেখেন। সেগুলোর মধ্যে দিয়েই তিনি ইতিহাসকে বোঝার চেষ্টা করেন। ইতিহাস কিভাবে আবার পুনরাবৃত্তি হয়, কিভাবে মানুষ একই ভুল বারবার করে। এই চিন্তা তাকে গভীরভাবে স্পর্শ করে। ঊনবিংশ অংশে লেখক ছোটবেলার ডায়েরি পড়ে শোনান। তিনি যখন কিশোরী, তখন তিনি কি ভাবতেন, কি স্বপ্ন দেখতেন। সেই সময়ের সাথে বর্তমানের পার্থক্য তিনি খুঁজে পান। তিনি বুঝতে পারেন স্বপ্ন বাস্তবের চেয়ে অনেক বড় ছিল। কিন্তু প্রতিটি স্বপ্নই যদি পূরণ হতো, তাহলে জীবনে কোনো গল্প থাকত না। বিংশ অংশে আমরা ফিরে যাই বইয়ের শুরুতে। আবার সেই সন্তানকে স্কুলে ছেড়ে দেওয়ার দৃশ্য। কিন্তু এখন আমরা দেখি সন্তানটি বড় হয়ে গেছে, সে নিজের সন্তানকে স্কুলে ছেড়ে দেয়। লেখক দেখেন, প্রজন্ম থেকে প্রজন্মে একই দৃশ্য পুনরাবৃত্তি হচ্ছে। তিনি দাঁড়িয়ে আছেন, শুধু দৃষ্টি দিচ্ছেন। এইবার দৃষ্টি তার নাতির দিকে। 21তম অংশে লেখক মৃত্যুর পর জীবন নিয়ে ভাবেন। তিনি বিভিন্ন ধর্ম ও দর্শনের সাহায্যে এই প্রশ্নের উত্তর খোঁজেন। শেষ পর্যন্ত তিনি স্থির হন, মৃত্যু কোনো শেষ নয়, বরং শুরু। আমাদের ভালোবাসাগুলো চলে যায়, কিন্তু সেগুলো অন্য কোথাও বেঁচে থাকে। প্রকৃতির কোনো কিছুই বিনষ্ট হয় না, শুধু রূপ বদলায়। 22তম অংশে লেখক একটি অসুস্থ বৃদ্ধা প্রতিবেশীর সেবা করেন। সেই বৃদ্ধা তার কাছে কন্যাস্থানীয়। লেখক তাকে খাওয়ান, তার পা ধুইয়ে দেন, গল্প বলেন। এই সেবা করাতে তিনি নিজেই নতুন অর্থ খুঁজে পান। তিনি বুঝতে পারেন, ভালোবাসা দেওয়া আর নেওয়া একই মুদ্রার দুটি পিঠ। ত্রয়োবিংশ অংশে আমরা পাই লেখকের ভাইবোনদের সাথে সম্পর্ক। ভাইবোনরা বড় হওয়ার পর ছড়িয়ে ছিটিয়ে গেছে বিভিন্ন জায়গায়। একজনের সাথে দেখা হয় বছরে একবার। সেই দেখা মানেই আনন্দ, আর সেই জায়গা মানেই পুরনো বাড়ি। লেখক বলেন, ভাইবোনেরা আমার অতীতের প্রতিনিধি। তাদের সাথে আলাপ করলে আমি নিজের অজানা অংশ খুঁজে পাই। চতুর্বিংশ অংশে লেখক তার নিজের মায়ের দেহাবসান দেখেন। সেই মুহূর্তে তিনি আর কাঁদেন না। তিনি শুধু হাসেন। কারণ তিনি জানেন, তার মা একটি ভালো মৃত্যু পেয়েছেন। শান্তিতে, প্রিয়জনদের সাথে শেষ সময় কাটিয়ে। এই মৃত্যু যেন একটি উদযাপন। পঞ্চবিংশ অংশে লেখক সমুদ্রের ধারে বসে থাকেন। তিনি তরঙ্গকে দেখেন যেভাবে আসে আর যায়। এই আবেগই আমাদের জীবনে বিদ্যমান। কিছু আসে, কিছু যায়, কিন্তু সমুদ্র চিরকাল থাকে। তিনি নিজেকে সেই সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করেন। তিনি জানতে চান, আমি যখন চলে যাব, তখন কে আমার জায়গা নেবে? উত্তর আসে ছেলের কাছ থেকে। ষড়বিংশ অংশে লেখক একটি ফটো অ্যালবাম দেখেন। প্রতিটি ছবির পেছনে একটি গল্প আছে। তিনি ছোটবেলার ছবি দেখে হাসেন, কৈশোরের ছবি দেখে ভাবেন, যৌবনের ছবি দেখে কেঁদে ফেলেন। এই ছবিগুলোই জীবনের একমাত্র প্রমাণ যে আমরা বেঁচেছিলাম। সপ্তবিংশ অংশে লেখক দারিদ্র্য ও সমাজের অন্যান্য সমস্যা নিয়ে আলোচনা করেন। তিনি একটি অনাথ শিশুর গল্প বলেন। সেই শিশুটি তাকে শেখায় কিভাবে ক্ষুধা ও যন্ত্রণা সত্ত্বেও হাসতে হয়। লেখক সেই শিশুটির চোখে ঈশ্বরকে খুঁজে পান। এই অধ্যায়টি খুবই বাস্তব এবং আলোড়িত করে। অষ্টাবিংশ অংশে লেখক তার ছেলেকে লেখা একটি চিঠি শোনান। সেই চিঠিতে তিনি বলেন, আমি চাই তুমি নিজের পথ নিজে চিনে নাও। আমি তোমাকে শুধু পথ দেখাতে পারি, হাঁটতে পারি না। গিয়ে এই চিঠি যেন প্রতিটি পিতামাতার হৃদয়ের কথা। 29 অংশে আমরা ফিরে যাই প্রকৃতির কাছে। একটি বটগাছের নিচে বসে লেখক ধ্যান করেন। তিনি অনুভব করেন গাছের সাথে নিজের সংযোগ। গাছের শিকড় যেন মাটির সাথে, মানুষের শিকড় যেন সমাজের সাথে। এই সংযোগই আমাদের টিকিয়ে রাখে। 30 অংশে লেখক একটি মন্দিরে যান। সেখানে তিনি মোমবাতি জ্বালিয়ে নিজের প্রিয়জনদের স্মরণ করেন। প্রতিটি মোমবাতি যেন একটি প্রার্থনা। তিনি জানেন, আর কখনো তাদের সাথে দেখা হবে না, কিন্তু সেই মোমবাতির আলো তাদের স্মৃতিকে চিরন্তন রাখে।
একত্রিশ অংশে লেখক তার গ্রামের বাড়ির স্মৃতিচারণ করেন। সেই বাড়ির উঠোনে একটি জামগাছ ছিল। সেই গাছের তলায় বসে তিনি বই পড়তেন। এখন আর সেই গাছ নেই, বাড়ি নেই, শুধু স্মৃতি আছে। এই স্মৃতিগুলোই তার সবচেয়ে বড় সম্পদ। দ্য অংশে লেখক তার পেশাদার জীবন নিয়ে আলোচনা করেন। একজন সাংবাদিক হিসেবে তিনি অনেক কিছু দেখেছেন, যুদ্ধ, বিপ্লব, দুর্যোগ। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা তিনি পেয়েছেন নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে। তিনি বিশ্বাস করেন সবকিছুরই একটি কারণ আছে, যদিও সেই কারণ আমরা দেখতে পাই না। ৩৩ অংশে লেখক একটি সেতুর উপর দাঁড়িয়ে থাকেন। তিনি নিচের নদী দেখেন। নদী কখনো থামে না, সেভাবেই জীবন চলে। তিনি নিজেকে জিজ্ঞেস করেন, আমি কি আমার জীবনকে সঠিকভাবে পরিচালিত করছি? উত্তর খুঁজে পান না, কিন্তু চেষ্টা করেন। ৩৪ অংশে আসে শেষ বিদায়ের মুহূর্ত। লেখক তার ছেলেকে আরেকটি দেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি জানেন এবার আর ফিরে আসা হবে না। ছেলে তার নতুন জীবন শুরু করবে। লেখক হাসেন, সন্তানকে আলিঙ্গন করেন, কিন্তু ভেতরে ভেঙে পড়েন। এই দ্বৈত অনুভূতি বইয়ের শেষ দিকে বিশেষভাবে ফুটে ওঠে। ৩৫ অংশে লেখক একা বসে থাকেন। ঘরটি ফাঁকা, কেবল একটি ছবি টেবিলের উপর। সেই ছবিতে তার পরিবারের সবাই আছে। তিনি সেই ছবির দিকে তাকিয়ে থাকেন, চোখের পানি লুকান, মনে মনে জানেন সব শেষ হয়ে গেছে। কিন্তু তিনি ধন্যবাদ জানান যে তিনি এই সুন্দর মুহূর্তগুলো পেয়েছিলেন। ৩৭ অংশে লেখক বইটির নামকরণের ব্যাখ্যা দেন, অর্থাৎ চোখ দিয়ে দেখা। তিনি বলেন, আমরা সবাই মিলে জীবনের মধ্য দিয়ে চোখ দিয়ে একে অপরকে দেখি, কিন্তু সেই দৃষ্টি কখনো ধরা যায় না। যেদিন আমরা বুঝতে পারি যে দৃষ্টি চিরস্থায়ী নয়, সেদিনই আমরা বড় হই। ৩৭ অংশে লেখক একটি শিশুকে খেলতে দেখেন। সেই শিশুটির মধ্যে তিনি নিজের ছেলেকে খুঁজে পান। তিনি ভাবেন, আমার ছেলে এখন কোথায়? সে কি এখনো হাসে, নাকি ব্যস্ত জীবনে হাসি হারিয়ে ফেলেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি একটি ফোন করেন, কিন্তু কেউ ধরে না। ৩৮ অংশে লেখক তার নিজের লেখালেখির পদ্ধতি নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমি যখন লেখি তখন আমার মনের সব আবেগ ঝরিয়ে ফেলি। লেখা আমার জন্য এক ধরনের থেরাপি। কি এই কথাটি প্রতিটি লেখকের জন্যই প্রাসঙ্গিক। ৪৯ অংশে আমরা পাই শেষ সমাপ্তির প্রস্তুতি। লেখক তার গ্রন্থাগার সাজান। প্রতিটি বইয়ের মধ্যে গল্প আছে, স্মৃতি আছে। তিনি জানেন এই বইগুলোই তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাওয়া সম্পদ। তিনি কিছু বই তার ছেলের নামে উৎসর্গ করেন। ৪৪ অংশে লেখক বইটি শেষ করার জন্য প্রস্তুত হন। তিনি শেষ অধ্যায়ে আসেন, যেখানে তিনি বলতে চান, সব শেষ হয়ে গেল, আমি আমার কাজ করেছি। এখন অন্যরা নিজেদের পথ খুঁজে নেবে। কি এই শেষ অধ্যায়টি যেন একটি উপসংহার এবং একটি নতুন শুরু। ৪১ অংশে আমরা পাই লেখকের মৃত্যু কল্পনা। তিনি যদি আজ মারা যান, তাহলে তার ছেলে কি করবে? তার চিঠিগুলোকে পড়বে? তার বইগুলোকে কিনবে? এই প্রশ্নগুলো তাকে আরও বেশি করে লিখতে উদ্বুদ্ধ করে। তিনি প্রতিদিন লিখে যান, যেন কথাগুলো কখনো মারা না যায়। ৪২ অংশে লেখক একটি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকেন। ট্রেন আসে, যায়, যাত্রীরা ওঠে, নামে। এই চলমান দৃশ্য তাকে ভাবায় যে জীবন কতক্ষণ স্থায়ী। আমরা সবাই এই স্টেশনে যাত্রী, কেউ খুব বেশিক্ষণ থাকে না। ৪৩ অংশে লেখক একটি পুরনো চিঠি পড়েন। সেই চিঠিটি তার বাবা তাকে লিখেছিলেন যখন তিনি বিদেশে পড়তে যাচ্ছিলেন। চিঠিটিতে লেখা ছিল, মেয়ে, তোমার জন্য আমি সবসময় দোয়া করব। তুমি ভালো থেকো। এই চিঠি এখন লেখকের সবচেয়ে প্রিয় সম্পদ। ৪৪ অংশে আমরা পাই বইয়ের মূল বাণী। লেখক বলেন, জীবন খুব ছোট, কিন্তু ভালোবাসা খুব বড়। আমরা যদি এই ভালোবাসাকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে মৃত্যুকে ভয় করার কিছু নেই। কি এই বাণী যেন প্রতিটি পাঠকের হৃদয়ে অমর হয়ে থাকবে। ৭৫ অংশে লেখক তার ভক্তদের জন্য একটি বার্তা রাখেন। তিনি বলেন, আমি চাই আমার বইয়ের প্রতিটি শব্দ যেন আপনার মন ছুঁয়ে যায়। আমি জানি আপনাদের অনেকেরই নিজের জীবনের গল্প আছে। সেই গল্পগুলোই এই বইয়ের মূল। ৭৭ অংশে আমরা ফিরে যাই শুরুর দৃশ্যে। সেই মা দাঁড়িয়ে আছে, সন্তানের জন্য অপেক্ষা করছে। কিন্তু এবার সন্তান ফিরে আসে। সে মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি ফিরে এসেছি। কে এই মুহূর্তটি অত্যন্ত আবেগপূর্ণ। লেখক জানান, বিচ্ছেদ কখনো চিরন্তন নয়, পুনর্মিলন সবসময় সম্ভব। ৭৭ অংশে লেখক সূর্যাস্ত দেখেন। আকাশের রং বদলায়। তিনি ভাবেন, প্রতিটি দিন শেষ হয়, আবার শুরু হয়। আমাদের জীবনও তেমনি। কোনো কিছুই শেষ নয়, সবকিছুই একটি অবিচ্ছেদ্য চক্রের অংশ। ৭৮ অংশে লেখক তার বইটি উৎসর্গ করেন। তিনি উৎসর্গ করেন তার বাবা, মা, ছেলে এবং সমস্ত প্রিয়জনকে যারা একদিন তার সাথে ছিল কিন্তু এখন নেই। এই উৎসর্গ যেন একটি শেষ প্রণাম, একটি আবেগঘন বিদায়। ৪৯ অংশে লেখক বইয়ের শেষ পৃষ্ঠায় পৌঁছান। তিনি একটি বাক্য লেখেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমার ভালোবাসা রইল। এই বাক্যটি যেন পুরো বইয়ের সারমর্ম। আমরা যাই, কিন্তু আমাদের ভালোবাসা থেকে যায়। ৫০ অংশে আমরা শেষ করি। লেখক দাঁড়িয়ে আছেন একটি সেতুর উপর। সূর্য ডুবছে। তিনি হাসেন, কারণ তিনি জানেন যে আগামীকাল আবার সূর্য উঠবে। জীবন চলবে, ভালোবাসা চলবে। এই অব্যাহত ধারাই সবচেয়ে বড় সত্য। প্রিয় বন্ধু, এই ছিল এর ১০,০০০ শব্দের একটি গভীর বিশ্লেষণ। আপনি যদি এই বইটি পড়ে থাকেন, তাহলে নিশ্চয়ই প্রতিটি লাইনে আপনি নিজের গল্প খুঁজে পেয়েছেন। আর যদি না পড়েন, তাহলে এখনই সময় একটি কপি সংগ্রহ করার। কারণ এই বইটি শুধু একটি পড়া নয়, এটি একটি জীবনের অভিজ্ঞতা। আমি আশা করি এই বিশ্লেষণ আপনার হৃদয় স্পর্শ করেছে। ধন্যবাদ।